সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সাথে এর পূর্বে ক্লাস নিয়েছিলাম, আলোচনা করেছিলাম টেন্সের উপরে। তা আমরা টেন্সের উপরে আরও আলোচনা করব, কিন্তু আজকে তোমাদের আমরা আসলে একটানা পরপর টেন্স আলোচনা না করে আরও কিছু বিষয় আলোচনা করব, কিন্তু ধারাবাহিকভাবে আমরা সবগুলো শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এটা তোমাদের সিলেবাসে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা আলোচনা করব, কিন্তু ভয়েস চেঞ্জ করার জন্য কয়েকটা জিনিস খুব ভালো করে বুঝতে হয়। আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন তোমাকে সেন্টেন্স সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো এগুলো ভালো করে বুঝতে হবে। আরেকটা হলো টেন্স বুঝতে হবে খুব ভালো করে। তা তোমরা তো এর আগেও পড়েছো, বিভিন্ন ক্লাসে টেন্স পড়েছো, আমরাও কিছু আলোচনা করেছি। তো এখন আজকে আমি তোমাদের সাথে ভয়েস আলোচনা করব এবং তোমরা মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। আর বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো, এবং তোমরা এটা প্রত্যেকটা বিষয় আমি যা যা লিখবো তোমরা সব লিখে নেবে। আচ্ছা, আমরা এখন আগে ভয়েস শব্দটা বুঝতে চেষ্টা করি। ভয়েস বলতে আমরা কি বুঝি? এটা একটা সাধারণ শব্দ, যেটাকে আমরা বলি একটা আবিধানিক শব্দ। অভিধানে বা ডিকশনারিতে যে শব্দ পাওয়া যায় সেটা হলো আবিধানিক শব্দ, এবং ডিকশনারিতে একটা শব্দের যে অর্থ দেওয়া থাকে এটাকে আমরা বলি ডিকশনারি মিনিং বা লেক্সিক্যাল মিনিং, অথবা আমরা বলি আবিধানিক অর্থ। অভিধানে ডিকশনারিতে যে অর্থটা দেয়া থাকে। তো একটা সাধারণ শব্দ হিসেবে ভয়েসটা কি? এটা নাউন, এটা একটা নাউন। ভয়েস বলতে আমরা বুঝি কণ্ঠস্বর। আমরা যে স্বর বলি, আওয়াজ, দ্যাট ইজ সাউন্ড প্রডিউসড বাই ভোকাল কর্ডস। এই যে আমাদের এইসবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা যে শব্দ উচ্চারণ করি, যে শব্দ বলি আমরা, এই শব্দ হলো ভয়েস। যেমন আমরা বলতে পারি কি, যে আমি অমুকের ভয়েস চিনি। যেমন বাইরে কেউ আসছে, তুমি বললে কি যে হাসান আসছে। এখন তোমার বন্ধু বললো যে না, এ হাসান না, আমি কিন্তু তার ভয়েস চিনি, তার মানে আমি তার কণ্ঠস্বর চিনি। তাহলে ভয়েস বলতে আমরা বুঝি হলো কণ্ঠস্বর বা আওয়াজ। আর এটা ভার্ব হয়, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন ভার্ব হিসেবে আমরা ভয়েসকে ব্যবহার করি তখন ভয়েস শব্দের অর্থ হলো আওয়াজ করে বলা, কোনো কিছু উচ্চারণ করে বলা, হ্যাঁ, টু এক্সপ্রেস ভার্বালি, ওরালি। এখন আমরা দেখব যে ইংরেজি ব্যাকরণে আমরা ভয়েস বলতে কি বুঝি, হোয়াট ভয়েস মিনস ইন গ্রামার। আমরা যেটা বললাম এতক্ষণ সেটা হলো একটা শাব্দিক অর্থ, কিন্তু ব্যাকরণে ভয়েসটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। ইংরেজি ব্যাকরণে ভয়েস বলতে আমরা বুঝি বাক্যে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। এখন এই সম্পর্কটা দুই রকমের হয়। কিছু বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে, আর কিছু বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে না। In some sentences the subject acts, but in some sentences the subject does not act, the subject is acted upon, অর্থাৎ সাবজেক্টের উপরে কাজের ফলটা আরোপিত হয়। আমি সেন্টেন্স লিখে বোঝাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা বাক্য লেখো তোমরা প্রথমে। এখানে যেমন আমরা এখানে লিখলাম অ্যাক্টিভ, যেটাকে আমরা বলি, যেমন হাসান eats an orange। প্রথমে আমরা এখন যেটা চেষ্টা করব সেটা হলো ভয়েস কি এটা বোঝা। যে কোনো কিছু আলোচনার আগে সেই বিষয়ের কনসেপশনটা, ধারণাটা যদি সুস্পষ্ট হয় তোমাদের কাছে, তাহলে সামনে আগাতে, করতে এবং বুঝতে সুবিধা হবে। হাসান ইটস অ্যান অরেঞ্জ, তাহলে এ বাক্যের সাবজেক্ট হলো হাসান। হাসান কি করে? হাসান খায়। হাসান ইটস, কি খায়? হাসান খায় হলো অ্যান অরেঞ্জ, একটা অরেঞ্জ খায়, সে একটা কমলা লেবু খায়, আমরা বললাম। তাহলে এখানে হাসান ইটস অ্যান অরেঞ্জ, এই ইট ভার্বের কাজটা কে সম্পন্ন করছে? হাসান। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট সে নিজে কোনো একটা কাজ করে।
আর আমরা সুতরাং এটা অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ শব্দের অর্থ হলো সক্রিয়, অর্থাৎ যেখানে বাক্যের সাবজেক্ট নিজে সক্রিয়, সে কাজটা করে। কিন্তু এটাকে আমরা যদি প্যাসিভ করি বাক্যটাকে, তাহলে আমরা বাক্যটা কি পাবো? প্যাসিভ শব্দের অর্থ কিন্তু নিষ্ক্রিয়। অ্যাক্টিভ মানে হলো সক্রিয়, আর প্যাসিভ মানে হলো নিষ্ক্রিয়। এখন কে নিষ্ক্রিয়, কিভাবে নিষ্ক্রিয় সেটা একটু বুঝো। আচ্ছা, আর প্যাসিভ মানে হলো নিষ্ক্রিয়, যে সক্রিয় নয়, যে কাজটা সম্পন্ন করে না, যে কাজ করে না সেটা নিষ্ক্রিয়, আমরা জানি। তাহলে অ্যান অরেঞ্জ ইজ eaten by হাসান। আচ্ছা, এবার দেখো এখানে আমরা এখন সাবজেক্ট পেলাম হাসান, এখানে সাবজেক্ট পেলাম অ্যান অরেঞ্জ। হাসান ইটস, হাসান খায়, হাসান কাজ করে। এই ইট ভার্বের কাজটা কে সম্পন্ন করে, কার দ্বারা খাওয়া হয়? হাসান খায়। কিন্তু এখানে অ্যান অরেঞ্জ ইজ ইটেন, একটা অরেঞ্জকে খাওয়া হয়। এখানে সাবজেক্টের জায়গায় বসেছে অ্যান অরেঞ্জ, কিন্তু অরেঞ্জ নিজে কিছু খায় না, সে নিজে কিছু করে না, বরং তাকে খাওয়া হয়। তার মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ সাবজেক্টের পার্থক্য হলো কি? অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট সে সক্রিয়, সে নিজে কিছু করে। কিন্তু প্যাসিভ বাক্যের সাবজেক্ট সে সক্রিয় নয়, সে কিছু করে না, তাকেই কিছু করা হয়। যেমন এখানে অরেঞ্জকে খাওয়া হয়, অরেঞ্জ নিজে কিছু খায় না, অরেঞ্জটাকেই খাওয়া হয়। তাহলে এখানে প্রথম বাক্যে অরেঞ্জটাকে খাওয়া হয়, অরেঞ্জটা অবজেক্ট। দ্বিতীয় বাক্যে প্যাসিভ বাক্যেও অরেঞ্জটাকেই খাওয়া হয়। এখন ভয়েস চেঞ্জ করার জন্য তোমাদের কয়েকটা মৌলিক বিষয় মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। প্রথমত হলো, আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন বাক্যের টেন্স চেঞ্জ হবে না। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে, পাস্ট টেন্সের সেন্টেন্স পাস্ট টেন্স থাকবে, ফিউচার টেন্স থাকবে। সেন্টেন্সের মুড চেঞ্জ হয় না, যেটা আমরা সাধারণত ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা চেঞ্জ করি। বাক্যের সেন্টেন্স চেঞ্জ হয়ে যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়, প্রেজেন্ট টেন্স অনেক সময় পাস্ট টেন্স হয়ে যায়। কিন্তু এ ধরনের কোনো কিছুই ভয়েস চেঞ্জের বেলায় ঘটে না। আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আমরা যে সেন্টেন্সের যে টেন্সের বাক্য ঠিক সেই টেন্সে রাখবো, যেই সেন্টেন্স সেই সেন্টেন্সে থাকবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ থাকবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো ভয়েস চেঞ্জ হয় শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের। আমরা এর আগে ক্লাসে বলেছিলাম ট্রানজিটিভ ভার্ব মানে হলো, যেটাকে আমরা আগে বলেছি সকর্মক্রিয়া, যে ভার্বের অ্যাকশনকে ফোর্সকে রিসিভ করার জন্য বাক্যে কোনো নাউন বা প্রনাউন থাকে, সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর যে নাউন বা প্রনাউন সে অ্যাকশনটাকে রিসিভ করে সেটা হলো অবজেক্ট বা কর্ম। তাহলে আমাদের এখানে অবজেক্ট হলো অ্যান অরেঞ্জ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং এই ভার্বটা ইটস ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ইট ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করার জন্য রয়েছে একটা নাউন অ্যান অরেঞ্জ। আর আমরা যখন ভয়েস চেঞ্জ করবো আমরা কি করব? আমরা সাধারণত কীভাবে চেঞ্জ করি, এখানেও কিন্তু আমরা অনেক সময় একটু ভুল বলি। আমরা যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি কি বলতে পারো আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করি, তাহলে সাধারণত আমরা যেটা শুনি ছাত্রদের কাছ থেকে বা ছাত্রদের কাছে, তারা কি বলে যে বাক্যের অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, এরকম কিছু কথা বলে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা, খেয়াল রাখবে। বাক্যের সাবজেক্ট কখনো অবজেক্ট হয় না, আর অবজেক্টও কখনো সাবজেক্ট হয় না। সেটা কীরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমরা যে প্রথমে যেটা বললাম, যেমন হাসান ইটস অ্যান অরেঞ্জ। তাহলে এখানে হাসান সাবজেক্ট, হাসান খায়, একটা অরেঞ্জ খায় সাবজেক্ট, হাসান হলো সাবজেক্ট। এখন আমরা যদি অরেঞ্জকে যদি সাবজেক্ট বানাই তাহলে কি হবে? একটা দুর্ঘটনা ঘটে যাবে। কারণ হাসান তো অরেঞ্জ খাচ্ছে ঠিক আছে, কিন্তু অরেঞ্জ কি হাসানকে খেতে পারে? আমরা যদি বলি যে অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে অরেঞ্জ যদি সাবজেক্ট হয়, অরেঞ্জ যদি খায় একটা ব্যক্তিকে, সে কিন্তু খেতে পারবে না। তাহলে আমরা যে সাধারণভাবে যেটা বলি যে বাক্যের অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, এটা সঠিক না। তাহলে কি হয় আমি তোমাদেরকে সেটা বলছি।
আমরা অবজেক্টকে যখন সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়, এটা সঠিক। অবজেক্টটা বাক্যের সাবজেক্টের জায়গায় আসবে, কিন্তু এটার নাম হলো প্যাসিভ সাবজেক্ট। যেমন আমরা যখন এখানে করছি অ্যান অরেঞ্জ ইজ রিটেন বাই হাসান, অ্যান অরেঞ্জ এটা এখন বাক্যের সাবজেক্ট, ঠিক আছে। তবে এটা ভয়েস চেঞ্জের সময় আমরা এটাকে বলি প্যাসিভ সাবজেক্ট, অর্থাৎ নিষ্ক্রিয় সাবজেক্ট। সে সাবজেক্টের জায়গায় বসলেও সে কিন্তু খাওয়ার কাজটা করে না, তাকেই কিন্তু খাওয়া হয়। সুতরাং আর অবজেক্ট যেটা বললাম, বাক্যের সাবজেক্টও কিন্তু অবজেক্ট হয় না, হ্যাঁ, তবে সেটা কি হয়, প্রিপজিশনের পরে বসে। প্রিপজিশনের পরে বসে, খেয়াল রাখবে প্রিপজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে, সেই নাউন বা প্রোনাউনকে বলা হয় প্রিপজিশনাল অবজেক্ট। অর্থাৎ আমরা ভয়েস চেঞ্জ করার সময় সাধারণত এরকম কিছু ব্যবহার করি, বাই হাসান, বাই হিম, বাই হার, বাই মি, বাই ইউ, বাই দেম, বাই মাই ফাদার, বাই মাই সিস্টার। এইভাবে আমরা প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন ব্যবহার করি। তো প্রিপজিশনের পরে আমরা যে নাউন বা প্রোনাউন ব্যবহার করি সেটাকে বলা হয় প্রিপজিশনাল অবজেক্ট। তার মানে এই হাসান ভার্বটা এই ইট ভার্বের অবজেক্ট নয়। হাসান নাউনটা, হাসান শব্দটা বা এই যেখানে যেটা সাবজেক্ট ছিল সে সাবজেক্ট, সে কিন্তু এই ইট ভার্বের অবজেক্ট নয়, সেটা হলো প্রিপজিশনের পরে বসার কারণে সেটা হলো প্রিপজিশনের অবজেক্ট। অর্থাৎ আমরা ব্যাকরণে এটাকে বলি, গ্রামার এটাকে বলি প্রিপজিশনাল অবজেক্ট। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা হাসান মুছে দিলাম, আমরা এখানে লিখব হি, হি লিখবো আমরা, কিন্তু আমরা জানি হিটা একটা প্রোনাউন, হাসান নাউন, হি প্রোনাউন। তাহলে ভয়েস চেঞ্জে কি হবে, এখানে বাই হাসান না হয় কি হয়ে যাবে, বাই হিম। হি ইটস অ্যান অরেঞ্জ, এখন প্যাসিভ হবে কি, অ্যান অরেঞ্জ ইজ ইটেন বাই হিম। তাহলে এখানে একবার একটা প্রশ্ন, এখানে হিম কেন হলো, এখানে তো হি আছে। হি ইটস অ্যান অরেঞ্জ, হি ইটস অ্যান অরেঞ্জ। আমি যখন এখানে হাসান ছিল তখন বলেছি বাই হাসান, কিন্তু যখন এখানে হি বললাম তখন কেন বললাম বাই হি। এটার কারণটা হলো ইংরেজিতে খেয়াল রাখবে প্রিপজিশনের পরে নাউন বসে, কিন্তু যদি কোনো প্রিপজিশনের পরে তুমি প্রোনাউন ব্যবহার করো তাহলে প্রোনাউনটা অবজেক্ট ফর্ম ব্যবহার হবে। তাহলে প্রোনাউনের অবজেক্ট ফর্মগুলো কি কি, প্রোনাউনের অবজেক্ট ব্যবহার হবে, আমরা যে শব্দগুলো আমরা যে প্রোনাউন ব্যবহার করি এক একটা প্রোনাউনের কিন্তু 5টা করে ফর্ম থাকে। যেমন এখানে দেখো আই, মি, মাই, মাইন, মাইসেলফ। 1 2 3 4 5 এভাবে প্রত্যেকটা প্রোনাউনের 5টা করে ফর্ম থাকে। এখন এই 5টা করে ফর্ম আমরা যেটা, এটা সাবজেক্ট ফর্ম, এটা অবজেক্ট ফর্ম যেটাকে আমরা বলি, মিটা অবজেক্ট, মাইটা পজিটিভ, হ্যাঁ, বা এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভও বলে। এটা হলো পজিটিভ নাউন, এটা হ্যাঁ পজিটিভ প্রোনাউন, আর এটা হলো পজিটিভ, আর এটা হলো রিফ্লেক্সিভ। আমরা এখানে এভাবে যেটা যে 5টা ফর্ম পেলাম, তো এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। এখন বাকিগুলো একটু দেখো, যেমন ধরো আমরা এখন শুধু সাবজেক্ট এবং অবজেক্ট ফর্মগুলো দেখাচ্ছি, খেয়াল করে দেখো। সাবজেক্ট, তোমাদেরকে এটা লিখে নিতে হবে, এগুলো লিখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট ফর্মগুলো, যেমন আই, মি, হি, হিম, she, her, we, us, they, them,
ইউ ইউ, ইউর সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম দুটাই একই। হ্যাঁ, ঠিক একেবারে ইট, আইটি ইট, ইট ইট, এটারও সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই। তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, প্রিপোজিশনের পরে যদি তোমাকে প্রোনাউন ব্যবহার করতে হয়, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে প্রোনাউনের এই অবজেক্ট ফর্মগুলো। আমরা যখন ভয়েস চেঞ্জ করব, প্রিপোজিশনের পরে তোমাকে যখন যদি ভয়েস চেঞ্জে যদি প্রিপোজিশনের পরে প্রোনাউন ব্যবহার করতে হয়, তাহলে তুমি ব্যবহার করবে এই প্রোনাউনগুলো। আই এর জায়গায় মি হবে, হি হিম হবে, শি হার হবে, উই আস হবে, দে দেম হবে, ইউ ইউ হবে, ইট ইট হবে। যেমন দেখো কিভাবে ব্যবহার করতে হয়। গো টু ইউর ফাদার, গো টু হাসান, কিন্তু গো টু হিম, গো টু হি হবে না। কাম টু আই হবে না, কাম টু মি, নট কাম টু আই। কাম টু আই বললে ভুল হবে, বলতে হবে কাম টু মি। অর্থাৎ যখন তুমি প্রিপোজিশনের পরে কোনো প্রোনাউন ব্যবহার করবে, তোমাকে অবশ্যই প্রোনাউনগুলোর অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর এই জন্য আমরা ভয়েস চেঞ্জ করার সময় আমরা এই পরিবর্তনগুলো দেখি। যেমন শি টিচেস মি, আমরা বলি আই এম টট বাই হার, আমরা কিন্তু বাই শি বলি না, বলতে হবে বাই হার। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব ভয়েস চেঞ্জ এর। আমরা এবার একটা নিয়মতান্ত্রিকভাবে আলোচনা করব টেন্সের আকারে ভয়েস চেঞ্জ, অর্থাৎ সেন্টেন্স এবং টেন্স মিলিয়ে ভয়েস চেঞ্জ করতে হয় মূলত। তা আমরা এখন আলোচনা করব কিভাবে, মানে প্রত্যেকটা টেন্সের জন্য কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করব, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমরা বিভিন্ন টেন্সে আলোচনা করব। পরবর্তীতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি টেন্সের আলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভয়েস চেঞ্জ করার সময় প্যাসিভ বাক্যে সব সময় টেন্সের সাথে মিল রেখে একটা অতিরিক্ত সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখন দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কিভাবে বাক্য চেঞ্জ করব। উদাহরণ দেখো, অ্যাক্টিভ, অ্যাক্টিভ বাক্যের স্ট্রাকচার আমরা দেখাচ্ছি। প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এ হলো স্ট্রাকচার। যেমন আমরা আগে যেভাবে লিখলাম, অথবা আমরা এখন লিখি মিস্টার হাসান, বাক্যের সাবজেক্ট টিচেস, ইংলিশ। তাহলে আমরা এখানে কি বললাম, মিস্টার হাসান সাবজেক্ট, টিচেস ভার্ব, ইংলিশ অবজেক্ট পেলাম। এখন প্যাসিভ কিভাবে হবে, ইংলিশ, প্রথমে স্ট্রাকচারটা দেখিয়ে দেই। দেখো এখানে সাবজেক্ট, আচ্ছা এই সাবজেক্টটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েসের বাক্যের অবজেক্ট।
এই সাবজেক্ট হলো আসলে অ্যাক্টিভ ভয়েসের বাক্যের যেটা অবজেক্ট, অর্থাৎ আমরা অবজেক্টটাকেই প্যাসিভ বাক্যে সাবজেক্টের জায়গায় বসাবো, আর এই কারণে আমরা এটাকে বলি প্যাসিভ সাবজেক্ট। এটা আসলে সাবজেক্ট হলো এটা প্যাসিভ সাবজেক্ট। সাবজেক্ট তোমরা নিচে পাশে অথবা পাশে ব্রেকেট লিখে নাও, লিখে নিতে পারো নিচে। এটা হলো লেখা নাও যেটা বোঝার জন্য। অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট। এটা হলো এই সাবজেক্ট হলো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস আমরা এখান থেকে যেই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো সেই সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার এটা তোমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তোমাকে দেখতে হবে এটা কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, এরপর দেখতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল, সেটা চিন্তা করে তোমাকে এখানে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সে আমরা শুধুমাত্র সাহায্যকারী ভার্ব হিসাবে এম ইজ আর এগুলো ব্যবহার করি, আর বাক্যটা নেগেটিভ হলে এম নট ইজ নট আর নট এগুলো ব্যবহার করি। আচ্ছা, তাহলে বাক্যের এখানে প্রথমে বসলাম সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হবে এম ইজ আর, তারপর হবে মূল যে ভার্ব যে টিচ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্ব। লেখা এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর শেষে বসবে বাই প্লাস অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট। অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট। এখানে অনেকগুলো জিনিস বিস্তারিত লেখাতে একটু বড় হয়েছে, তোমাদেরকে সংক্ষেপে আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি। তার জিনিসটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ বা আর প্লাস পাস্ট participle verb plus by praise। by praise। আচ্ছা, এটাকে বাই প্রেজ বললাম কারণ হলো বাইয়ের পরে আমরা যে নাউন বা প্রোনাউন ব্যবহার করি, বাই এবং ওই নাউন প্রোনাউন মিলিয়ে এটাকে আমরা একসাথে বাই প্রেজ বলি। প্রেজ মানে হলো বাক্যের একটা অংশ, প্রেজ মানে বাক্যের একটা অংশ, তো এটাকে আমরা বাই প্রেজ বলি। তো বাই প্রেজ মানে হলো বাইয়ের সাথে যে আমরা নাউন বা প্রোনাউন ব্যবহার করি। খেয়াল রাখবে বাইয়ের পরে যদি নাউন হয় সরাসরি নাউন বসে যাবে, আর যদি প্রোনাউন হয় তাহলে অবজেক্ট ফর্ম বসাতে হবে। তাহলে বাইয়ের পরে যে নাউন বা যে প্রোনাউন বসে সেটা মিলিয়ে হয় বাই প্রেজ। তাহলে আমরা এখানে কি পেলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে বাক্যের অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, অর্থাৎ প্যাসিভ সাবজেক্ট হবে সেটি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এম ইজ আর, এম ইজ আর, এবং এরপরে বসবে মূল ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বসবে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মগুলো। এবার আমরা আরও কয়েকটি উদাহরণ আলোচনা করব। তোমরা এটা জিনিসটা রুলটাকে তুলে নাও। উই মেক এ নিউ গার্ডেন, এটা প্যাসিভ কি হবে? এখানে এ বাক্যের সাবজেক্ট উই, ভার্ব হলো মেক, আর অবজেক্ট হলো এ নিউ গার্ডেন। তাহলে পুরো বাক্যটা হলো উই মেক এ নিউ গার্ডেন। এখন এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? প্যাসিভ করলে কি হবে? অবজেক্টটা আগে সাবজেক্টের জায়গায় আসবে, বাক্যের সাবজেক্টকে উই মেক হোয়াট ডু উই মেক? আনসারটা হলো এ নিউ গার্ডেন। তাহলে এই নিউ গার্ডেনটা হলো সাবজেক্ট, প্যাসিভ বাক্যের সাবজেক্ট এ নিউ গার্ডেন। আচ্ছা, এখন এই যে নিউ গার্ডেন আমরা বললাম, অর্থাৎ এ গার্ডেন, এটা কোন পার্সন? এটা থার্ড পার্সন এবং এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার সাথে এম ইজ আর কোনটি বসবে? এম বসবে না ইজ বসবে না আর বসবে? যেহেতু এ নিউ গার্ডেন থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইজ বসবে। এ নিউ গার্ডেন ইজ। আচ্ছা, এরপর কি হবে বলেছি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের মূল ভার্বটা হলো মেক, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। তাহলে এ নিউ গার্ডেন ইজ মেড। এরপর কি বললাম? কি আসবে? বাই প্রেজ। তুমি বাই বসাও। আচ্ছা, বাই এর পরে কি আছে? উই। উই এর জায়গায় কি বসবে? যেহেতু উইটা প্রোনাউন, তাহলে প্রিপোজিশনের পরে অর্থাৎ বাই এর পরে বসবে তার অবজেক্ট ফর্ম বসবে। তাহলে উই এর অবজেক্ট ফর্ম হলো আস, বাই আস। তাহলে আমরা এখন এখানে কি পেলাম? প্যাসিভ বাক্যে আমরা পেলাম এ নিউ গার্ডেন, যেটা অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, সেটাকে আমরা এখানে পেলাম সাবজেক্ট। আর এই সাবজেক্ট হলো প্যাসিভ সাবজেক্ট, অর্থাৎ নিষ্ক্রিয়, সে কাজ করে না, তার উপরে কাজ হয়। তো এ নিউ গার্ডেন, এখন এই নিউ গার্ডেন কোন পার্সন? থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, সেজন্যে এর সাথে ব্যবহার হবে ইজ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করি এম, ইজ এবং আর। এই নিউ গার্ডেন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সেহেতু আমরা তার সাথে ব্যবহার করব ইজ, এবং ইজের পরে বসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেক, মেড, মেড। তাহলে ইজ মেড, এ নিউ গার্ডেন ইজ মেড বাই আস। এটি এখন একটু বুঝো, এ বাই এবং আস, এটাকে আমরা বলি বাই প্রেজ। এটার নামে হলো বাই প্রেজ। এটাকে আমরা ব্যাকরণ, এটাকে আমরা বাই প্রেজ বলি, বা আমরা অনেক সময় সহজে বলি বাই প্লাস সাবজেক্ট। অর্থাৎ এখানে সাবজেক্টের যে ফর্মটা থাকে সেটা, এটা আমরা বলি, কিন্তু এটা নাম নয়, এটার নাম হলো বাই প্রেজ। অর্থাৎ আমরা বাই সহ যে নাউন বা প্রোনাউন ব্যবহার করি সেটাই। আচ্ছা, এবং খেয়াল করে এখানে আছে উই, কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম আস। কেন আস ব্যবহার করলাম? কারণ ইংরেজি ভাষার নিয়ম হলো প্রিপোজিশনের পরে যখনই কোনো প্রোনাউন আসবে, তোমাকে সেটা অবশ্যই অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর আমি তোমাদেরকে এর আগে প্রোনাউনগুলোর অবজেক্ট ফর্ম লিখে দিয়েছি, তোমরা সেগুলো এমনিতে জানার কথা, বোঝার কথা। এখন এটা কেন আমরা এখানে এটা চেঞ্জ করে নিয়ম, কারণটা বললাম, প্রিপোজিশন টেবিলের কারণ। এবার আমরা আরেকটা উদাহরণ লিখি।
দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য ইয়াং প্লান্টস। অর্থ হলো গার্ডেনার মানে হলো মালি, যিনি বাগানে কাজ করেন, বাগান দেখাশোনা করেন। দ্য গার্ডেনার ওয়াটার্স, এই ওয়াটার্স শব্দটা কিন্তু এখানে ভার্ব। এই ওয়াটার মানে হলো পানি দেয়া, পানি ছিটানো, টু গিভ ওয়াটার, টু স্প্রিঙ্কল ওয়াটার। তাহলে এখানে দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য ইয়াং প্লান্টস। তো এখন এটা যেহেতু ভার্ব, এটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো হলো ওয়াটার্ড, ওয়াটার্ড, WATERED, ওয়াটার্ড। দ্য গার্ডেনার থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে ভার্বের সাথে ওয়াটারের সাথে অ্যাজ দিয়েছি। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস যোগ করতে হয়। এটা আমরা টেন্সের ক্লাসে শিখেছিলাম। তো দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য ইয়াং প্লান্টস। এখন দেখো এখানে ইয়াং প্লান্টস মানে চারা গাছগুলো, কচি গাছগুলো। এখানে এ প্লান্টস, এটা এখন দেখো প্লুরাল। এখন আমাদের প্যাসিভ বাক্যে, এবার প্যাসিভ বাক্যের সাবজেক্ট কি হবে? দ্য ইয়াং প্লান্টস। আচ্ছা, এবার দেখো দ্য ইয়াং প্লান্টস, প্লান্টস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? দ্য থার্ড পারসন কিন্তু প্লুরাল। তাহলে প্লুরাল হলে আমরা সেখানে সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। আর আমরা যে ব্যবহার করতাম এম, ইজ, আর, আমরা এবার এখানে ব্যবহার করব আর। দ্য ইয়াং প্লান্টস আর, এরপর আমরা বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর ওয়াটার্ড, আর ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার। তাহলে আমরা প্যাসিভ বাক্যটা কি পেলাম? দ্য ইয়াং প্লান্টস আর ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার, অর্থাৎ মালি চারা গাছগুলোতে পানি দেয়। এখন আমরা এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হলো আমার এখানে আমার বাক্যের অবজেক্ট ছিল নিউ গার্ডেন, সেটা ছিল সিঙ্গুলার, ভার্ব হয়েছে ইজ, সাহায্যকারী ভার্ব হয়েছে ইজ। এখানে দ্য ইয়াং প্লান্টস এটা হলো প্লুরাল, বাক্যের সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে সাহায্যকারী ভার্ব হয়েছে আর, প্লুরাল সাহায্যকারী ভার্ব হয়েছে এবং পরে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। এখন যদি বাক্য যদি নেগেটিভ হয়, এবার নেগেটিভ বাক্যের উদাহরণ দিচ্ছি আমরা, খেয়াল করে দেখো। বাক্যটা দেখো, she does not help me। আচ্ছা, আমরা এর আগে পেয়েছিলাম যেমন she helps me, অ্যাসার্টিভ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হতো, হ্যাঁ সূচক হতো, তাহলে হতো she helps me। এখন যেহেতু সে আমাকে সাহায্য করে না, আমি বললাম কি she does not help me, সে আমাকে সাহায্য করে না। এবার কি হবে? এখন দেখো she সাবজেক্ট, এটাও কিন্তু প্রোনাউন। ডাজ নট হেল্প সাহায্য করে না, ডাজ নট সাহায্যকারী ভার্ব, আর হেল্প মূল ভার্ব, মিটা হলো অবজেক্ট। এখন এখানে দেখো এই মিটা কিন্তু অবজেক্ট ফর্ম, আমরা এর আগে অবজেক্ট ফর্ম বলেছিলাম, শিখেছিলাম। অবজেক্ট ফর্মটাকে তুমি যখন সাবজেক্ট বানাবে তখন সেটা কিন্তু সাবজেক্ট ফর্মে বসবে, আই। আচ্ছা, এখন আমরা আগেই বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসাবে এম, ইজ অথবা আর ব্যবহার করতে হয়। আই এর সাথে হবে আই এম, যেহেতু বাক্যটা নেগেটিভ, নট, আই এম নট। পাস্ট পার্টিসিপল ভার্ব বসায় এবার, হেল্পের পাস্ট পার্টিসিপল ভার্ব হেল্পড বাই হার। এখানে ছিল সি, এখানে হয়েছে হার, এখানে ছিল মি, এখানে হয়েছে আই, অর্থাৎ সাবজেক্ট ফর্ম। আমরা যখন বাক্যকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন খেয়াল রাখতে হবে
অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট যদি প্রোনাউন হয়, অবজেক্ট ফর্ম হয়, প্রোনাউন হয়, সেটাকে প্যাসিভ করার সময় অবশ্যই সেটা যেহেতু আমি তাকে সাবজেক্টের জায়গায় বসাবো, সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, সেহেতু তার সাবজেক্ট ফর্মটাই বসবে। যেমন মি বসেছে আই, আর প্রিপোজিশনের পরে যেহেতু প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, সেহেতু আমরা বাই এর পরে বসিয়েছি বাই হার, কিন্তু এখানে বাই শি বলা যাবে না, বাই শি বলা যাবে না, এটা ভুল। আমাদেরকে বলতে হবে বাই হার। সালাম ডাজ নট মেমোরাইজ এ পোয়েম। মেমোরাইজ অর্থ মুখস্থ করা। সালাম ডাজ নট মেমোরাইজ এ পোয়েম। সালাম একটি কবিতা মুখস্থ করে না। এখন এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? আমাদের এখানে অবজেক্ট হলো এ পোয়েম, একটি কবিতা। এ পোয়েম is not memorized by সালাম। এবার তোমরা আমরা যে নিয়ম শিখেছিলাম আগে বলেছিলাম, সেই নিয়মের সাথে একটু মিলিয়ে দেখো আমাদের এর প্রথম অংশ ঠিক আছে কিনা। তোমরা এটার সাথে মিলিয়ে নাও। দেখো এখানে প্রথমে আমরা অবজেক্ট ছিল এ পোয়েম, সেটাকে সাবজেক্ট বানিয়েছি, অর্থাৎ প্যাসিভ সাবজেক্ট। এ পোয়েম ইজ নট মেমোরাইজড। আমরা এখানে সাহায্য করে ভার্ব নিলাম ইজ, আর নেগেটিভ হওয়ার কারণে নট, এবং পাস্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেমোরাইজড ব্যবহার করেছি। তাহলে বাক্যটা হলো এ পোয়েম ইজ নট মেমোরাইজড বাই সালাম। ভয়েসের উপর আমাদের এখন আলোচনা এতটুকুই। আমরা পরবর্তীতে ভয়েসের আলোচনা অব্যাহত রাখবো, কারণ আমরা সেন্টেন্স এর আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আলোচনা করলে আমাদের ভয়েস আলোচনা সম্পন্ন হবে। তোমরা পরবর্তী আলোচনায় অংশ নেবে, বোঝার চেষ্টা করবে। এই আশাবাদ রেখে আলোচনা আজকের মতো শেষ করছি।